গল্পের শুরুটা হয় একটা বিশাল বড় টাওয়ারকে দেখিয়ে। এই টাওয়ারের একদম টপ ফ্লোরে একটা সুইমিং পুল রয়েছে, যেখানে আর্থার নামের একজন লোক রাতে সুইমিং করছিল। মূলত এই বহুতল বিশিষ্ট বিল্ডিংয়ের মালিক আর্থার। আর্থারের এই টাওয়ারটি হলো আমেরিকার সব থেকে দামি টাওয়ারগুলোর মধ্যে অন্যতম একটা। এখানে এক একটা ফ্ল্যাটের দাম প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা। এরপর আমরা জশ নামের একজনকে দেখতে পাই, যে কিনা এই টাওয়ারের ম্যানেজার হিসেবে চাকরি করে। প্রায় ১০ বছর ধরে এখানে কাজ করার সুবাদে জশের সঙ্গে আর্থারের বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। জশ প্রতিদিন সকালবেলায় একটা নির্দিষ্ট টাইমে ওই টাওয়ারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়। আর কিছুক্ষণ পরেই দ্য টাওয়ার নামের ওই বিল্ডিংয়ের নিচে আর্থারের সঙ্গে জশের দেখা হয়। এরপর আর্থার তাকে জানায় যে সে খুব শীঘ্রই একটা নতুন বিল্ডিং উদ্বোধন করতে চলেছে। যেহেতু জশ তার সব থেকে কাছের একজন কর্মচারী ছিল, তাই জশকে সে ওই হোটেলের ম্যানেজার হিসেবে জয়েন করতে বলে। এটা শুনে জশ বলে যে আপনি যদি আমার বন্ধু লিফটারকে ওই হোটেলে চাকরি দেন, তাহলেই কেবলমাত্র আমি ওখানকার ম্যানেজার হিসেবে জয়েন করব। মূলত লিফটার তার টাওয়ার বিল্ডিং এর দারোয়ান। তো এরপর জশ টাওয়ারের মধ্যে ঢুকে যায়, আর একটু পর তার বস সাইমন এসে তাকে জিজ্ঞাসা করে যে চার্লি কোথায়, সে এখনো আসেনি কেন। জশ বলে যে চার্লি হয়তো জ্যামে আটকে গিয়েছে, তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ঠিক এমন সময় সেখানে একজনের ফোন বেজে ওঠে। তখন সাইমন জশকে বলে যে ওর নাম হলো এরিক, আর সে এই টাওয়ারে নতুন লিফট অপারেটর হিসেবে জয়েন করেছে। তো এরপর জশ এরিককে বুঝিয়ে বলে যে এই টাওয়ারটা কিন্তু আমাদের শহরের সব থেকে দামি টাওয়ার, তাই এই টাওয়ারের সিকিউরিটি মেনটেন করার দায়িত্ব আমাদের সবার। আর এর মধ্যে দেখা যায় চার্লি রিসেপশনে চলে এসেছে, আর সে জশকে বলে যে আমার ওয়াইফ এখন প্রেগনেন্ট, তাই অফিসে আসতে আমার কিছুটা লেট হয়েছে। আসলে চার্লির স্ত্রী হলো জশের আপন ছোট বোন। এরপর জশ তার বসের রুমে চলে যায়। তখন তার বস তাকে বলে আজই তুমি চেসকে তার ফ্ল্যাট থেকে বের করে দেবে। চেস মূলত এই বিল্ডিং এর ৫৪ তলায় থাকে। এরপর জশ চেসের কাছে গিয়ে জানতে পারে যে সে এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছে, কারণ তার ওয়াইফ তাকে ধোকা দিয়ে তার সমস্ত সম্পত্তি এমনকি টাকা পয়সাও নিজের নামে লিখে নিয়েছে। এমনকি তার ফ্ল্যাটটা পর্যন্ত আজ ব্যাংকের লোকেরা দখল করতে আসবে। এটা শুনে জসের অনেক খারাপ লাগে, তাই সে বলে যে আজকে আমি সিকিউরিটিকে বলে লিফটগুলো সব বন্ধ করে রাখবো, তাহলে ব্যাংকের লোকেরা আর ঢুকতে পারবে না। তুমি টেনশন করো না। আসলে জস হলো এমন একজন মানুষ যে সবাইকে হেল্প করতে চায়। তো এর পর দিন সেদিন রাতে অফিস থেকে বাসায় ফেরার সময় জসের সঙ্গে লিফটারে দেখা হয়। লিফটার তাকে বলেছে আমি কিছুদিনের মধ্যেই রিটায়ার করব, এরপর আমার কাজ হবে সারা বিশ্ব ঘুরে দেখা। এটা শুনে জস তাকে অ্যাপ্রিসিয়েট করে। পরদিন সকালবেলায় জস টাওয়ারে ঢোকার সময় দেখতে পাই টাওয়ারের সামনে একটা কালো রঙের গাড়ি পার্ক করা আছে, যেটা দেখার পর জসের একটু সন্দেহ হয়। আর কিছুক্ষণ পর সে দেখতে পায় যে ওই গাড়ি থেকে ৪ জন লোক বের হচ্ছে, আর তাদের প্রত্যেকের হাতেই বন্দুক রয়েছে। এটা দেখে জস দ্রুত লিফটারকে টাওয়ারের সবগুলো দরজা বন্ধ করে দিতে বলে। সে ভাবে যে নিশ্চয়ই আজকে টাওয়ারে কোনো ডাকাতি হবে, তাই সে অফিসে ঢুকে সোজা সিসিটিভি কন্ট্রোল রুমে ঢুকে যায়। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় যে টাওয়ারের বেসমেন্টে লন্ড্রি সার্ভিসের গাড়িটা পার্ক করা হয়েছে। সে আরও দেখতে পায় ওই লোকগুলো এই টাওয়ারের মালিক আর্থারকে জোর করে ওই গাড়িতে তুলছে। জস এবার খুব ভালো করেই বুঝতে পারে যে আর্থারকে কিডন্যাপ করা হয়েছে, তাই সে দ্রুত নিচে নেমে ওই গাড়িটার পেছনে দৌড়াতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর ঠিক ওই সময় তার সামনে একটা মেয়ে চলে আসে, যার নাম ক্লারা। সে মূলত একজন FBI এর এজেন্ট। এদিকে ওই লন্ড্রি ভ্যানটা তো একটা মোড়ে গিয়ে টার্ন করতে গিয়ে সেখানে উল্টে যায়, তাই সমস্ত FBI এর এজেন্টরা গাড়িটাকে ঘিরে ফেলে, আর আর্থারকে তারা ওখান থেকে গ্রেফতার করে নেয়। জস তাদের এই কাজে বাধা দিতে আসলে ক্লারা বলে যে আর্থার তার নিজের কোম্পানির শেয়ার নিয়ে অনেক বড় একটা চিটারি করেছে, তাই সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই কারণেই আমরা তাকে গ্রেফতার করেছি। এখানে আর্থারের আসল রূপ বেরিয়ে আসে। সেই বার জসের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। তাকে বলে যে তুমি আমার সুইমিং পুলটা অনেক ভালোভাবে ঢেকে রাখবে, আর তুমি যদি এই কাজ ঠিকভাবে না করো তাহলে কিন্তু আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। আর্থারের কথা মতো জস সেই রাতের বেলায় তার সুইমিং পুলটা অনেক ভালোভাবে ঢেকে দেয়। আর পরদিন সকালবেলায় জস টাওয়ারে গিয়ে সব স্টাফদের নিয়ে একটা মিটিং করে। সে সবাইকে জানায় যে কয়েক বছর আগে আর্থার এই টাওয়ারের সমস্ত স্টাফদের পেনশন ম্যানেজ করত। সে তাদের এই ফান্ড ডাবল করার দায়িত্ব নিয়েছিল, আর জস তাকে এই কাজে হেল্প করত। কিন্তু এই পেনশন স্কিমের নামে আর্থার অনেক বড় একটা ফ্রড করেছিল, আর এই কারণেই সে এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন তো, এখন আর এই কোম্পানির বা এই টাওয়ারের কোনো স্টাফই তাদের জমানো টাকার ফেরত পাবে না। এটা শুনে তো প্রত্যেকটা স্টাফেরই অনেক বেশি মন খারাপ হয়ে যায়। অন্যদিকে পরদিন সকালবেলায় জস আর্থারকে $10 মিলিয়ন জরিমানা করে, আর তার গাড়ি থেকে নেমে তার টাওয়ারে ঢোকে। তখন ক্লারাও তার সঙ্গে ছিল। তখন ক্লারা তাকে বলে যে কোর্টের রায় অনুযায়ী আজ থেকে আর্থার তার ফ্ল্যাটে গৃহবন্দী অবস্থায় থাকবে, আর সমস্ত FBI এর এজেন্টরা তার উপর নজর রাখবে। এরপর আর্থারের ফ্ল্যাটে একটা দামি গাড়ি দেখতে পেয়ে ক্লারা জিজ্ঞাসা করে যে এত উপরে এই গাড়িটাকে কিভাবে উঠিয়েছেন,
আর্থার তখন বলে, এটি আমার সবচেয়ে পছন্দের একটা গাড়ি, সমস্ত পার্টস আগে আলাদা করে এখানে নেওয়া হয়েছে, তারপর গাড়িটাকে সেট আপ দেওয়া হয়েছে। এরপর ওখান থেকে নিচে নামার সময় জস ক্লারাকে জিজ্ঞাসা করে যে পেনশনের টাকাটা এখানকার সবাই কবে ফেরত পাবে। তখন ক্লারা তাকে জানিয়ে দেয় যে আর্থার মূলত সমস্ত পেনশন ফান্ডের টাকাই তার শেয়ারে লাগিয়েছিল, যেখানে সে পুরোটাই লস করেছে, তাই ওই টাকা ফিরে পাবার সম্ভাবনা নেই বললেই চলে। এটা শুনে তো জসের মন অনেক খারাপ হয়ে যায়। এরপর যখন রাতের বেলা সে এসে ঘুমাচ্ছিল, তখনই ফোনের ওই পাশ থেকে চার্লি বলে যে লিফটটা সুইসাইড করতে যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে তাকে একজন বাঁচিয়ে নিয়েছে আর এখন সে হসপিটালে আছে। এটা শোনা মাত্রই তো জস সঙ্গে সঙ্গেই সেই হসপিটালে চলে আসে। জসকে দেখে লিফটার বলে যে আমার পুরো জীবনের সেভিংস আমি আর্থারের কাছে জমা রেখেছিলাম, আর আজ আমি নিঃস্ব, তাই মরে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। জস তখন বলে যে চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তোমার সব টাকা ফিরিয়ে দেব। এইসব ঘটনা দেখে জসের মাথা তো পুরো গরম হয়ে যায়। সে তখনই আর্থারের কাছে যাচ্ছিল, কিন্তু চার্লি তাকে বাধা দেয়। এমন সময় সেখানে তারা চেসকে দেখতে পায়। চেস ওই সময় ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছিল। এরপর জস আর্থারের কাছে যায় আর লিফটার সমস্ত টাকা ফেরত দিতে বলে। এটা শুনে আর্থার বলে যে লিফটার নিজেই তার কাছে টাকাগুলো রাখতে দিয়েছিল, তাই এখন তার আর কিছু করার নেই। এটা শুনে জসের মাথা তো অনেক গরম হয়ে যায়, তাই সে ওখানে থাকা একটা হকি স্টিক দিয়ে আর্থারের সেই প্রিয় গাড়িটার কাঁচ ভেঙে ফেলে। এদিকে এই খবর জানতে পেরে তাদের বস সাইমন তাদেরকে ডেকে পাঠায়, আর চার্লি, জস আর এন্ড্রিককে চাকরি থেকে বের করে দেয়। জস যখন শেষবারের মতো এখান থেকে বেরিয়ে আসছিল, তখন সেখানকার প্রত্যেকটা স্টাফের মন খারাপ হয়ে যায়, আর বাইরে বেরিয়ে চার্লির সঙ্গে জসের ঝগড়া লেগে যায়। চার্লি মনে করে যে জসের জন্যই হয়তো চাকরি চলে গিয়েছে, তার উপর আবার তার ওয়াইফ এখন প্রেগনেন্ট, তাই টাকার এখন অনেক দরকার। এরপর মনের দুঃখে জস একটা বাড়ি আসে, আর এই বাড়ি এসে তার সেই FBI এজেন্ট ক্লারার সঙ্গে দেখা হয়। ক্লারা তাকে দেখে ড্রিঙ্কস করার অফার করে। জস সেদিন একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই নেশার ঘরে এসে বলে যে আজ আমি নিজের দোষে চাকরিটা হারালাম। ক্লারাও তখন নেশার ঘরে বলে যে আমি সিসি ক্যামেরায় দেখেছি তুমি আর্থারের ওই গাড়িটা ভেঙেছো, কিন্তু তাও আমি তোমার উপর কোনো স্টেপ নেইনি। এরপর সে জসকে আরও বলে যে গ্রেফতার হওয়ার আগেও আর্থার $20 মিলিয়ন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছিল। যদি কোনোভাবে তুমি টাকাটা খুঁজে বের করতে পারো, তাহলে কিন্তু ওটা দিয়ে তুমি সব স্টাফদের পেনশন ফান্ডের টাকা ফেরত দিতে পারবে। এরপর জস ওখান থেকে বেরিয়ে আবারও নিজের অফিসে আসে, কারণ তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রয়েছে। সেগুলো নিয়ে নাড়াচাড়া করার সময় জস তার পকেট ডায়েরিতে কিছু নোটস দেখতে পায়। এগুলো দেখে জসের মনে পড়ে যায় যে কয়েক বছর আগে আর্থারের এখানে কিছু লকার ডেলিভারি হয়েছিল। সে মনে মনে তখন কিছু একটা ভাবে, আর এরপর ওখান থেকে বেরিয়ে চার্লি এবং চেজের বাড়িতে যায়, আর কিছুক্ষণ পর তারা সবাই আবার একসঙ্গে হয়। জস তাদেরকে এখানে বলে যে আমরা আর্থারের ফ্ল্যাট থেকে $20 মিলিয়ন চুরি করব, আর এই কাজে আমার তোমাদের সাহায্য দরকার। তখন চেস আবার তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানো যে আর্থার ওই টাকাটা নিজের অ্যাপার্টমেন্টে রেখেছে। এটা শুনে জস বলে যে 10 বছর আগে আর্থার একবার তার ওই অ্যাপার্টমেন্ট সংস্কার করেছিল। অনেক টাকা খরচ করার পরও সে তার রুমের মাঝখানের পিলারটি ভাঙেনি, এমনকি ওই টাইমে সে অনেক দামি একটা লকার কিনেছিল, কিন্তু পরে আমি লকারটা তার ফ্ল্যাটে আর কখনোই দেখিনি। তাই আমি শিওর সে টাকাগুলো পিলারের মধ্যে কোনো একটা লকারে লুকিয়ে রেখেছে, আর এই ব্যাপারটা কিন্তু FBI এর কোনো এজেন্টও জানে না। তবে এত কিছু বলার পরেও চার্লি রাজি হয় না, আর সে ওখান থেকে চলে যেতে চায়। তখন জস তাকে বাধা দিয়ে বলে যে এই মুহূর্তে তোমাকে আমাদের সব থেকে বেশি প্রয়োজন, কারণ চার্লি যেহেতু ওই টাওয়ারের রিসিপশনে 10 বছর ধরে চাকরি করেছে, তাই সে ওখানকার সমস্ত রুম এবং লিফটের সিকিউরিটি কোডগুলো জানতো। তখন চার্লি বলে যে আমরা তো কোনো চোর না, আর এই কাজ আমরা কিভাবে করব। জস তখন বলে আমি এমন একজনকে চিনি যেই সব কাজে অনেক এক্সপার্ট, আর সেই আমাদেরকে এই চুরিতে হেল্প করবে। পরে সে জস স্লাইডার নামের একজনকে টাকা দিয়ে জেল থেকে জামিনে নিয়ে আসে। স্লাইডার এতদিন চুরির অপরাধেই জেলে ছিল। এরপর জস তাকে গাড়িতে নিয়ে আসার সময় সমস্ত প্ল্যানটা বলে। তারপর তাকে নিয়ে সোজা একটা মলে চলে আসে, যেখানে চার্লি, চেস এবং এন্ড্রিকো ছিল। জস এবার তাদের সবাইকে নিয়ে বাসায় চলে আসে আর চুরির প্ল্যানগুলো সাজাতে থাকে। এমন সময় কলিং বেল বাজলে চার্লি জানালা দিয়ে দেখতে পারে যে বাইরে ক্লারা তার FBI টিম নিয়ে এসেছে। এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় আর যে যার মতো করে লুকিয়ে পড়ে। তখন জস এসে দরজা খুললে ক্লারা বলে যে আর্থার কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। তবে সে এখন গাড়ির কাজ ভাঙার জন্য তোমার নামে পুলিশের কাছে কেস করবে। তাই জস যদি আর্থারের কাছে ক্ষমা চায়, তাহলে হয়তো আর্থার আর তার নামে কোনো কেস করবে না। তাই জস এইবার আর্থারের কাছে গিয়ে তার কাজের জন্য ক্ষমা চায়। এখানে তাদের দুইজনের সাথে বিভিন্ন বিষয়ে কথা হয়। এর পরদিন সকালবেলায় জস আর স্লাইডার মিলে একটা লকারের দোকানে যায়, আর এই কাজ করার জন্য তাদের একজন এক্সপার্ট দরকার। তাই তারা ওই টাওয়ারের একজন মেয়েকে নিয়ে আসে, যার নাম ওডেসা।
ওডেসা ওই লকারটি দেখে বলে যে আমি মাত্র 15 মিনিটের মধ্যেই ওই লকারটি খুলে ফেলতে পারবো। আসলে একসময়ে আমার বাবার লকারের ব্যবসা ছিল, তাই এইসব আমার পাহাত কা খেল। এরপর দিন জসরা দূর থেকে ওই টাওয়ারের উপর নজর রাখছিল। একটু পরে তারা দেখতে পায় যে চার্লি সাইকেল নিয়ে টাওয়ারের দিকে যাচ্ছে। টাওয়ার থেকে বের হবার পর সে চার্লিকে বলে যে সাইমন আমাকে এই টাওয়ারের ম্যানেজারের পোস্টটি অফার করেছে, আর আমিও অফারটি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তোমাদের এসব চুরির প্ল্যান কোনোদিনও সফল হবে না। এদিকে তখন ওডেসা লকার খোলা সিস্টেমটা স্লাইডারকে শিখিয়ে দেয়। অন্যদিকে ক্লারা জসকে ফোন করে জানায় যে থ্যাঙ্কস গিভিং এর দিন আর্থার কোর্ট থেকে ছাড়া পেয়ে যাবে, আর সে আবারও জসের উপর কেস করতে চায়। এরপর চলে আসে সেই থ্যাঙ্কস গিভিং ডে, আর এই দিনই তারা তাদের চুরির প্ল্যানিং শুরু করে দেয়। জসের কথা মতো এন্ড্রিক ট্রেনে উঠে পড়ে, আর প্ল্যান অনুযায়ী জসের বোন মানে চার্লির ওয়াইফের ফোন চুরি করে নেয়। প্রতি বছরের মতো আজকের দিনেও আর্থার টাওয়ারের সামনে দিয়ে র্যালি বের হয়। এদিকে ক্লারা আর্থারকে নিয়ে আদালতে যায় জামিনের জন্য। এরই মধ্যে এনরিক সেই ফোন নিয়ে জসের কাছে চলে আসে, কিন্তু সেই সময় স্লাইডার সেখানে ছিল না। এরপরই দেখা যায় যে স্লাইডার একটা ট্র্যাক থেকে নেমে টাওয়ারের দিকে যাচ্ছে। এটা দেখে জস বাকি সবাইকে বলে যে স্লাইডার আমাদেরকে ধোঁকা দিয়েছে। স্লাইডার একাই চুরিটা করবে বলে প্ল্যান করেছে, কারণ সে তো অলরেডি ওডেসার কাছ থেকে লকার খোলা শিখে নিয়েছে। চার্লি তখন ওই টাওয়ারেই ডিউটি করছিল। ঠিক তখনই তার ওয়াইফের নাম্বার থেকে তার ফোনে মেসেজ আসে যে আজই তার ওয়াইফের ডেলিভারি হবে। এই মেসেজ দেখতে পেয়ে তো চার্লি সঙ্গে সঙ্গে ওই টাওয়ার থেকে বেরিয়ে যায়। চার্লি বের হয়ে যেতেই জস, এনরিক এবং চেস সুযোগ পেয়ে টাওয়ারের স্টাফের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে, আর ওডেসা তো ওইদিকে জোর করে একটা স্টাফ মেম্বারের বার্থডে সেলিব্রেট করতে শুরু করে দেয়। এদিকে স্লাইডার একজন ব্যাংক এমপ্লয়ি সেজে সেখানকার বস সাইমনের সঙ্গে দেখা করে, কারণ চেজের ওই অ্যাপার্টমেন্ট তো এখন ব্যাংকের সম্পত্তি হয়ে গিয়েছে। তাই স্লাইডার আর সাইমন তখন চেজের ফ্ল্যাটে যাওয়ার জন্য লিফটে উঠেছিল, আর চেজ আর জসরা সেটা দেখতে পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। কিছুক্ষণের মধ্যেই স্লাইডার আর সাইমন চেজের রুমে চলে আসে, আর সুযোগ বুঝে স্লাইডার সাইমনকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে আটকে দেয় এবং রেডিওতে একটা গান প্লে করে দেয়, যাতে করে সাইমনের আওয়াজ বাইরে আসলে কেউ শুনতে না পারে। আর তারপর সে লিফটের দিকে চলে যায়। এদিকে ওডেসা তো সেই কেকের ভেতর কিছু মেডিসিন মিশিয়ে দেয়, আর ওই মেডিসিনওয়ালা কেক এনে আর্থারের ফ্ল্যাটের বাইরে থাকা এফবিআই এজেন্টকে দিয়ে দেয়। কিন্তু সে যখন ওই মেডিসিনওয়ালা কেকটা খেতে না চায়, ওডেসা তখন তাকে সেখানে মেরে অজ্ঞান করে ফেলে। এর কিছুক্ষণের মধ্যেই জস কন্ট্রোল রুমে গিয়ে সমস্ত লিফটের দরজাগুলো বন্ধ করে দেয়, ফলে স্লাইডার লিফটের মধ্যেই আটকা পড়ে। কিন্তু সে বুদ্ধি করে লিফটের ছাদ খুলে উপরে উঠে যায়। আর সেই সময় ওডেসা জসকে ফোন করে বলে যে আর্থারের ঘরে ঢোকার সমস্ত রাস্তা ক্লিয়ার। তাই জস আর সময় নষ্ট না করে মাস্ক পরে আর্থারের ঘরে ঢুকে পড়ে। এরপর তারা প্রথমে আর্থারের ঘরে থাকা সমস্ত সিসি ক্যামেরাগুলোকে ঢেকে দেয়, আর মাঝখানের ওই পিলারের মধ্যে লুকিয়ে রাখা লকার খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দেওয়াল ভেঙে তারা সেই লকারটা দেখতে পায়। এরই মধ্যে আবার স্লাইডার সেখানে চলে আসে, আর জস এবং এন্ড্রিক চেজের মাথায় বন্দুক ধরে। সে বলে যে এই লকার আমি খুলবো, কিন্তু ততক্ষণে ওডেসা সে স্লাইডারের মাথায় বন্দুক ধরে। স্লাইডার তাই বাধ্য হয়ে বন্দুক নিচে রেখে দেয়। ওডেসা তখন সেই লকার খুলতে শুরু করে। এদিকে এতক্ষণে চার্লি আবার সেই টাওয়ারে ফিরে আসে। সে বুঝে গিয়েছে যে জস তার ওয়াইফের ফোন চুরি করে তাকে এইভাবে বোকা বানিয়েছে। এরপর সে কন্ট্রোল রুমে গিয়ে সিসি ক্যামেরা চেক করেই দেখতে পায় যে আর্থারের রুমে যে এফবিআই এজেন্টটা ছিল সে ঘুমাচ্ছে। তাকে এই অবস্থায় দেখে চার্লির আর বুঝতে বাকি থাকে না যে এটা জসেরই প্ল্যান। এরপর সেই সিকিউরিটি গার্ডের কাছে সাইমনের কথা জিজ্ঞাসা করে। এদিকে ক্লারা আর আর্থার কোর্টে গিয়ে জানতে পারে যে জাজ আজকে ছুটিতে আছে। আসলে এটাও জসের একটা প্ল্যান ছিল, আর্থারকে ওই অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বের করানোর। এতক্ষণ তো ওডেসা লকারটা খুলে ফেলেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই লকারের মধ্যে একটা টাকাও ছিল না। জস তখন বুঝতে পারছিল না সে এখন কি করবে। এর মধ্যে স্লাইডার চেজের কাছে তার বন্দুকটা ফেরত চায়, কিন্তু চেজ এটা না দিতে চাইলে তখন তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এমন সময় হঠাৎ করেই চেজের হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে যায়, আর আর্থারের সেই ফেরারি গাড়িতে গিয়ে লাগে। জস তখন দেখতে পায় যে ওই গাড়িতে একটা ফুটো হয়ে গিয়েছে, আর এরপর আরো ভালো করে লক্ষ্য করে সে বুঝতে পারে যে এই গাড়িটা পুরোপুরি গোল্ড দিয়ে বানানো। তারা হিসেব করে দেখে এই গাড়িটার দাম হবে প্রায় $45 মিলিয়ন। মানে তারা যে টাকাটা চুরি করতে এসেছিল তার থেকেও বেশি দাম এই গাড়িটার। তাই এবার তারা ঠিক করে ফেলেছে যে এই পুরো গাড়িটাকে তারা চুরি করবে। কিন্তু তারা এটা বুঝতে পারছিল না যে কিভাবে এত বড় একটা গাড়ি ফ্ল্যাট থেকে নিচে নামাবে, কারণ আর্থারের ফ্ল্যাটটা হলো এই টাওয়ারের 60 তলায়। এটা শুনে স্লাইডার বলে যে চেজের ফ্ল্যাটটা সেল করার জন্য জানালা এবং দরজা ভাঙা হয়েছে, আর চেজের ফ্ল্যাটটা প্রায় 7 তলার নিচে। এটা শুনে জস একটা প্ল্যান করে ফেলে। এন্ড্রিক ছাদে গিয়ে জানালা ক্লিন করা একটা ক্রেন নিচে পাঠিয়ে দেয়। স্লাইডার আর জস সেই ক্রেনের দড়িতে গাড়িটাকে ঝুলিয়ে দেয়, আর ক্রেনের সাহায্যে তারা ওই গাড়িটাকে ঝুলিয়ে চেজের রুমের সামনে নিয়ে আসে। এর আগেই তো চেজ তার রুমে আসে, আর জস তাকে বলেছিল ওই গাড়িটাকে তার রুমের মধ্যে নিয়ে যেতে, কিন্তু সে অনেক ভয় পাচ্ছিল। এমন সময় আবার সেই এফবিআই এজেন্টের জ্ঞান ফিরে আসে, আর সে আর্থারের ফ্ল্যাটের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। স্লাইডার তখন বলে যে আর কোনো উপায় নেই, এবার আমাদের সারেন্ডার করতেই হবে।
কিন্তু জস এটাতে রাজি হয় না, তাই আর কোনো উপায় না পেয়ে তারা ওই ক্রেনের দড়ি ধরে ঝুলতে থাকে। অন্যদিকে চেজ সাহস করে তার রুমে থাকা একটা দড়ি দিয়ে গাড়িটাকে ভেতরে আনার চেষ্টা করে, কিন্তু এটা করতে গিয়ে তার হাত ফসকে গেলে সে নিজেই ওই গাড়িটার নিচের অংশ ধরে ঝুলে থাকে। জস এটা দেখে চেজকে বলে যে জানালা থেকে নিচে যেই দড়িটা ঝুলছে ওটা ধরে ফেলো। চেজ আবারও চেষ্টা করে, কিন্তু তখন তার হাত ফসকে যায়, কিন্তু এবারের মতো চার্লি তাকে বাঁচিয়ে নেয়। চার্লি যখন সিকিউরিটি গার্ডের কাছে সাইমনের কথা জিজ্ঞাসা করেছিল তখন সে তাকে চেজের ফ্ল্যাটের কথা বলেছিল, তাই চার্লি এই ফ্ল্যাটে আসে আর লাকিলি চেজ বেঁচে যায়। ওদিকে ক্লারা তো বুঝতে পারে যে কে বা কারা আর্থারের ফ্ল্যাটে চুরির প্ল্যানিং করছে, তাই সে আর্থারকে নিয়ে দ্রুত ওই টাওয়ারের দিকে রওনা দেয়। কিন্তু কিছু দূর এসেই তারা তাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে থাকে। এদিকে জস আর স্লাইডার তো ওই ঝুলে থাকা গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে আর গাড়িটাকে চেজের রুমের দিকে ধাক্কা দিতে থাকে। চেজ এবার বুদ্ধি করে একটা হুক ওই গাড়ির মধ্যে লাগিয়ে দেয়, আর এবার অনেক কষ্টের পর বেশ প্ল্যানিং করে তারা ওই গাড়িটাকে চেজের রুমের মধ্যে ঢুকিয়ে নেয়। জস এরপর বলে যে এই গাড়িটাকে লিফট দিয়ে নিচে নামানো হবে। এদিকে এন্ড্রিক ততক্ষণে লিফট অপারেটর রুমে গিয়ে লিফটটা তার রুমের সামনে নিয়ে আসে, আর এই সময়ের মধ্যে জসরা গাড়িটাকে লিফটের সামনে নিয়ে আসে। জসরা এরপর ওই গাড়িটাকে লিফটের ছাদে বেশ ভালো করেই সেট করে দেয়। এদিকে এন্ড্রিক তো লিফটটাকে নিচে নামাতে শুরু করে, কিছুক্ষণের মধ্যেই সেটা নিচের তলায় চলে আসে। তবে এরই মধ্যে ক্লারা আর আর্থার টাওয়ারে ঢুকে যায় আর তারা ওই লিফটের মধ্যে উঠে পড়ে, আর এরপর তো লিফটটা উপরে উঠতে শুরু করে। আর এখন এমন একটা অবস্থা, লিফটের ভেতরে রয়েছে ক্লারা এবং আর্থার, আর লিফটের উপরে রয়েছে স্লাইডার, চেজ এবং জস। তো কিছুক্ষণের মধ্যেই তাদের লিফটটা টপ ফ্লোরে চলে যায় আর তারা আর্থারের ফ্ল্যাটের দিকেও চলে যায়। জস এরপর স্লাইডারের কাছে তার ট্রাকের চাবিটা চায়, যেটাতে করে স্লাইডার সেখানে এসেছিল। স্লাইডার তখন বলে যে আমি ওই ট্রাকটা চুরি করে এনেছিলাম আর তার চাবি ট্রাকের ভেতরেই রয়ে গেছে। তাই জস এবার ফোন করে লিফটারকে ওই ট্রাকটা টাওয়ারের সামনে নিয়ে আসতে বলে। এদিকে আর্থার রুমে এসে দেখতে পায় যে সেখানে তার প্রিয় গাড়িটা নেই, আর এটা দেখে তার মাথা পুরা খারাপ হয়ে যায়। তবে ক্লারা যখন ওই রুমে গোপন লকার দেখতে পায় তখন সে এইটার কথা FBI-কে না জানানোর জন্য আর্থারকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু আর্থার তাকে বলে যে আগে আমার গাড়িটা খুঁজে দেন, ওটা তো আপনারাই সিকিউরিটি দিয়েছিলেন, তাহলে সেটা চুরি হলো কিভাবে? ক্লারা প্রথমে টাওয়ারের সব এক্সিট গেটগুলো বন্ধ করে দেয়, আর এরপর সে কন্ট্রোল রুমে যেয়ে সিসি ক্যামেরাগুলো চেক করতে থাকে। সে দেখতে পায় যে বেসমেন্টে লিফটার একটা ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ক্লারা তাকে ধরতে আসে, আর তখন লিফটের দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে আর ট্রাকটাকে নিয়ে একটা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। তখন ফলো করতে করতে তারা কিছুক্ষণের মধ্যে লিফটারের ওই ট্রাকটাকে খুলে ফেলে, কিন্তু ট্রাকের শাটার খুলে দেখতে পায় ওই ট্রাকে আসলে কিছুই নেই। তার মানে ক্লারার অ্যাটেনশন ঘোরানোর জন্যই এটা জসের পাতা একটা ফাঁদ ছিল। এরপর ক্লারা যখন লিফটারকে ওই গাড়ির কথা জিজ্ঞাসা করে তখন লিফটার বলে যে আমি চুরির ব্যাপারে কিছু জানি না, আমি মূলত ট্রাকটা চুরি করেই সুইসাইড করতে যাচ্ছিলাম। এদিকে ওই FBI এজেন্টরা একে একে চার্লি, ওডেসা, এন্ড্রিক আর চেসকে গ্রেফতার করে নেয়, আর ক্লারাও তখন জসকে গ্রেফতার করে নেয়। কিন্তু এখানে প্রশ্ন হলো FBI এজেন্টরা তাদেরকে গ্রেফতার করলো কিভাবে? আর ওই গাড়ি ট্রাকে নেই, তাহলে সেটা গেল কোথায়? আর সবাইকে গ্রেফতার করা হলেও স্লাইডারকে কেন গ্রেফতার করা হলো না? আসলে ওই এজেন্টরা সিসি ক্যামেরা থেকে জানতে পারে যে জস, এন্ড্রিক, চেস লুকিয়ে ওই টাওয়ারে ঢুকেছিল, আর ওডেসা তো একজন FBI এজেন্টকে মেরেছিল, তাই তাকেও অ্যারেস্ট করে নেওয়া হয়। কিন্তু স্লাইডার তো একজন সাধারণ মানুষ হিসেবে ঢুকেছিল, তাই তাকে আর গ্রেফতার করা হয়নি। এরপর FBI এজেন্টরা তাদের সবাইকে এমনকি আর্থারকেও একটা ভ্যানে করে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যায়। আর্থার তখন তাদেরকে বলে যে কিছুক্ষণের মধ্যেই আমার গাড়ি FBI এজেন্টরা খুঁজে বের করবে, আর ওই গাড়ি চুরির অপরাধে তোমরা জেলেই পচে মরবে। তখন জস তাকে বলে যে আমরা এই গাড়ি থেকে তোমার একটা ডায়েরি পেয়েছি, যেখানে তোমার সব বেআইনি কাজের প্রমাণ রয়েছে। আর এটা শুনে যেন আর্থারের মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে যায়। সে ওই ডায়েরির বদলে জসকে তারা যে গাড়িটা চুরি করেছে তার 10 গুণ টাকা ফিরিয়ে দিতে চায়। এটা শুনে চার্লি মজা করে বলে যে আমরা কোনো রকম টিপস বা ঘুষ খাই না। একটু পরেই ক্লারা ইনভেস্টিগেশন শুরু করে। সে তার কাছে ওই গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে, আর এমন সময় সেখানে একজন মেয়ে আসে। এই মেয়েটা হলো জসের আইনজীবী, একই সাথে সে ওই টাওয়ারে কাজ করে। তখন সে ক্লারাকে বলে যে আমার ক্লায়েন্ট কোনো গাড়ির ব্যাপারে জানে না। আর এরপর সে আর্থারের সমস্ত বেআইনি কাজের হিসাব যেই ডায়েরিটাতে আছে ওটা ক্লারাকে দিয়ে দেয়। ওই ডায়েরিতে আর্থারের $2 বিলিয়ন সম্পদের হিসাব রয়েছে। তখন ওই আইনজীবী বলে যে আমি এই ডায়েরির বদলে এদের সবার জামিন চাই। তাই ক্লারা তখন শর্ত অনুযায়ী তাদের সবাইকে ছেড়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই চার্লিরা ওই রাতে ছাড়া পেয়ে আবার ওই সুইমিং পুলের ছাদে চলে আসে, আর পুলের মধ্যে তারা এসে দেখে ওখানেই গাড়িটা রাখা। আসলে লিফটার যখন উপরে উঠেছিল তখন তারা ছাদ ভেঙে গাড়িটাকে ছাদের সুইমিং পুলে রেখে আসে। আর আর্থারকে এমন বেআইনি কাজবাজ করার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, মানে মৃত্যুর আগ পর্যন্ত এখন তার বাকি জীবনটা জেলেই পচে কাটাতে হবে। অন্যদিকে দেখা যায় ওই টাওয়ারে কাজ করা সমস্ত স্টাফদের বাড়িতে একটা পার্সেল পৌঁছে যায়, আর সেগুলোর মধ্যে রয়েছে সোনা দিয়ে বানানো এক একটা গাড়ির পার্টস। এগুলো দেখে তো তারা সবাই অনেক খুশি হয়ে যায়। আসলে তাদের যার যেমন সেভিংস ছিল সেই অনুযায়ী তারা গাড়ির এক একটা পার্টস পেয়েছে।
আর এভাবেই সবার মুখে হাসি ফোটার মাধ্যমেই আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।